ঠিক আছে এখন? আচ্ছা, ঠিক আছে, আশা করছি আমাকে এবার শুনতে পাচ্ছেন। আমাদের আসলে টেকনিক্যাল বেশ প্রবলেম হচ্ছিল আর কি এতক্ষণ ধরে। সেজন্য আমরা মানে জয়েন করতে একটু দেরি হয়েছে, আপনাদের নামাজের যে সময়টা একবারই দিয়ে দিয়েছিলাম। তো ক্লাসটা স্যার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে দেন। হ্যাঁ, এটা এটা স্যার সার্ভিসে আসলে বলতে হবে, এটা আসলে আমাদের টিচারদের হাতে কিছু করার নেই, করার থাকে না আর কি ব্যাপারটা নিয়ে। তো আপনাদের যে ব্যাপারটা বলছিলাম যে আপনাদের আজকে মানে আপনাদের সচরাচর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমরা যেহেতু অনলাইনে ক্লাস করি, মাঝে মধ্যে আমাদের এই জাতীয় সমস্যাগুলো হতে পারে। আপনাদের বোর্ডটা প্রচন্ড পরিমাণে হ্যাং করছিল, আমাদের ডিভাইস জনিত কিছু সমস্যা ছিল, আমি জানি না হঠাৎ করে এই সমস্যাটা হয়েছে। তাহলে যদি আমরা বলি যে আজকের, আচ্ছা এই ব্যাপারগুলো একটু সার্ভিসে গিয়ে একটু বলবেন, হ্যাঁ এই ব্যাপারগুলো একটু সার্ভিসে আপনারা ফোন দিয়ে বলবেন, আশা করছি তারা ব্যবস্থা নিবে। হ্যাঁ, তাহলে আজকের যে ক্লাসটা আছে, আজকের ক্লাসে আমরা পড়বো টেন্স, কন্ডিশনাল এবং রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব একটা ক্লাসে আসলে শেষ করা সম্ভব না, আমরা টেন্স এবং কন্ডিশনাল পড়বো। ঠিক আছে, মাগরিবের নামাজ এখন, আরো কতক্ষণ আগে না মাগরিবের নামাজ ছিল, 35-এ আবার কিসের মাগরিবের নামাজ? মাগরিবের নামাজ তো 15-তে আজান দেয় না? 15 বা 16-17 এরকম টাইমে তো আজান দেয়। তাহলে যদি আমরা বলি টেন্স এবং কন্ডিশনাল, টেন্সটা কি? সাধারণত কোন একটা কাজ, মানে একটা কাজ করার সময়কে বোঝায়, তাই না? টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স যদি আমরা বলি, এই জায়গার মধ্যে আমি 3-4 জনকে দেখতে পাচ্ছি। আর সবাই কোথায় আপনারা? কে কে ঘুমাচ্ছেন? সবাই চলে আসুন। আচ্ছা, তাহলে টেন্স কন্ডিশনাল আমরা দেখেছি। টেন্স কন্ডিশনাল সচরাচর আমরা যেভাবে পড়ে থাকি, আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে পড়াবো। টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আজকের এই ক্লাসটা আপনার খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর এই যে আজকের ক্লাসটা আছে, এই ক্লাসটা থেকে আপনি বেসিক কিছু এমন জিনিস আজকের ক্লাস থেকে আপনি ইনশাআল্লাহ আয়ত্ত করে যাবেন, সেই জিনিসটা আপনার সারা জীবনের পাথেয় হিসেবে কাজ করবে। টেন্স করতে আপনার যে কোনো একটা অনুবাদ করতে গেলে টেন্স প্রয়োজন হবে, যে কোনো একটা আপনার কি বলেন যে কোনো একটা ইংরেজিতে কোনো একটা সেন্টেন্স লিখতে গেলে আপনার টেন্স প্রয়োজন হবে। অর্থাৎ ইংরেজিতে টেন্স ছাড়া আপনি কিছু করতে পারবেন না, সত্যি কথা। সেক্ষেত্রে টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিবেচনায় টেন্সটা আমরা এমন ভাবে দেখার চেষ্টা করব যাতে টেন্স থেকে যদি চাকরির পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসে, সেটা তো আমরা পারবো ইনশাল্লাহ, চাকরির পরীক্ষার কোয়েশ্চেন আমরা ইনশাল্লাহ অ্যাডজাস্ট করতে পারবো। তার পাশাপাশি আমরা আরো বেশ কিছু কাজ করতে পারবো। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে টেন্সটা আমরা এমন করে পড়বো যাতে করে আমাদের যে কোনো ট্রান্সলেশন আমরা ভালো করে করতে পারি, বা যে কোনো একটা সেন্টেন্স আমরা ভালো করে করতে পারি, এবং সেটা আজকের ক্লাসে প্র্যাকটিসও আমরা করবো, দেখবো টেন্সটাকে দিয়ে আসলে কতভাবে কত কিছু করা যায়। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি যে আজকে আমরা টেন্স বুঝবো, টেন্স এবং কন্ডিশনাল দুটো আসলে রিলেটেড জিনিস, সেক্ষেত্রে প্রথমেই যদি আমি বলি টেন্স, এই টেন্স কথাটির নাম শুনলে আপনাদের মাথায় কি আসে বলুন তো? টেন্স, টেন্সের নাম শুনলে আপনাদের মাথায় কি আসে? এটার অর্থ কি কি মনে হয়? টেন্স, এই তো কাল, ভেরি গুড। আর আর কার মাথায় কি আসে টেন্স কথাটার অর্থে? আর কার মাথায় কি আসে? টেন্স কথাটির অর্থে ক্রিয়ার কাল হতে পারে, ক্রিয়ার কাল আসতে পারে। কিন্তু ক্রিয়ার কালটা কিন্তু আমরা মুখস্থ করে বলে থাকি, টেনশন না। তাহলে একজন বলছে টেনশন নাকি আসে টেন্সের কথা শুনলে? তাহলে টেন্স জিনিসটাকে আমরা সচরাচর মুখস্থ না করে আমরা যদি একটু চিন্তা করি যে টেন্স জিনিসটা হচ্ছে একটা কাজ সম্পাদনের সময়কে বোঝায়, যে কোনো একটা কাজ সম্পাদনের সময়কে বোঝায়। ক্রিয়ার কালকে বললে কি হয়, যেটা আপনি মুখস্থ করে মেমোরাইজেশনের উপরে বলছেন যে ক্রিয়ার কালকে টেন্স বলে, কিন্তু মুখস্থ বাদ দেন না, আপনি চিন্তা করেন কাজ, কোনো যে কোনো একটা কাজ সম্পাদনের সময়, তাহলে সেটাকেই টেন্স বলে। এটা বললে কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট, আপনার মনে বেশি থাকবে যে কাজ সম্পাদনের, যে কোনো একটা কাজ সম্পাদনের সময়কে আপনি টেন্স বলতে পারেন। তাহলে টেন্সটাকে যদি আপনি বলেন, টেন্সটা ছাড়া একটা সেন্টেন্স কখনো লিখতে পারবেন না, বলতে পারবেন না, করতে পারবেন না। এই টেন্সটা সাধারণত 3 প্রকার হয়, আমরা যেটা জানি ছোটবেলা থেকে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমান সময়ের কোনো কাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, অতীত সময়ের কোনো কাজ হচ্ছে পাস্ট টেন্স, এবং ফিউচার বা ভবিষ্যতের কোনো একটা কাজ হচ্ছে ফিউচার টেন্স, তাই তো? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স। তাহলে এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, সেই জায়গার মধ্যে প্রত্যেকটা টেন্সের আবার 4টা ভাগ আছে, সাব ডিভিশন আছে না? ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রত্যেকটা টেন্সের কিন্তু আলাদা সাব পয়েন্ট আছে বা সাব ডিভিশন আছে, এদের ভাগ আছে। তাহলে এদের যে আলাদা করে ভাগ আছে, এই ভাগটা আমরা সচরাচর আমরা কি পড়তাম, আমি যেহেতু আপনাদের ক্লাসের শুরুতেই বলেছি যে আমি আপনাদেরকে একটু টেন্সটা ডিফারেন্ট ওয়েতে পড়ানোর চেষ্টা করব। সেই ডিফারেন্ট ওয়েটা কি? যে দেখা গিয়েছে সচরাচর আমরা কি করেছি, প্রত্যেকটা ইনডিফিনিট পড়েছি, ইনডিফিনিট সবগুলো শেষ করেছি, তারপরে কন্টিনিউয়াস পড়েছি, তারপরে পারফেক্ট পড়েছি, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস পড়েছি,
প্রেজেন্টের, এরপর আবার পাস্ট ইনফিনিট পড়েছি, পাস্ট কন্টিনিউয়াস পড়েছি, পাস্ট পারফেক্ট পড়েছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়েছি, এভাবে পড়েছি। কিন্তু আজকের ক্লাসে আমরা যে কাজটা করব সেই কাজটা কি জানেন? আমরা ইনডিফিনিট পড়ার সময় সবগুলো ইনডিফিনিট একসাথে পড়ে ফেলবো, কন্টিনিউয়াস পড়ার সময় সবগুলো কন্টিনিউয়াস একসাথে পড়ে ফেলবো, পারফেক্ট পড়ার সময় সবগুলো পারফেক্ট একসাথে পড়ে ফেলবো, পারফেক্ট কন্টিনিউয়াস পড়ার সময় সবগুলো পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে পড়ে ফেলবো। তাহলে এটার বেনিফিটটা কি হবে আমাদের? এটার বেনিফিট হবে এই জায়গায় যে আপনি সহজে একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের, প্রত্যেকটা ইনডিফিনিটের সাথে প্রত্যেকটা ইনডিফিনিটের সম্পর্ক আছে, প্রত্যেকটা কন্টিনিউয়াসের সাথে প্রত্যেকটা কন্টিনিউয়াসের সম্পর্ক আছে, প্রত্যেকটা পারফেক্টের সাথে প্রত্যেকটা পারফেক্টের সম্পর্ক আছে, এবং প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসের সাথেও প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসের সম্পর্ক আছে। এখন আপনি যদি একটা পড়ার সময় আরেকটা পড়ে ফেলেন, জিনিসটা কিন্তু খুব সহজে আপনি পার্থক্য বুঝতে পারবেন এবং সেটা সেন্টেন্সও আপনি ইউটিলাইজ করতে পারবেন। তাহলে আসুন টেন্সটাকে আমরা যখন লিখবো আপনাদের নোট খাতাটায় আপনারা কিভাবে করবেন জানেন? নোট খাতাটা এভাবে করবেন, এভাবে না। আপনারা সচরাচর তো এভাবে লিখেন না লম্বা করে, এখন একটু বাঁকা করে লিখবেন, কারণ একই সাথে আমরা চারটা টেন্স নিয়ে, মানে তিনটা টেন্সের চারটা ভাগ নিয়ে কাজ করব। খাতাটাকে অ্যাঙ্গেল করে ধরবেন, অ্যাঙ্গেল করে ধরে, মানে আমাদের বোর্ডটা যেই শেপের সেই শেপে একটু ধরবেন, তাহলে সবগুলো টেন্সকে একসাথে আমরা দেখার চেষ্টা করব। প্রথমেই টেন্সকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, সেটা কি? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, তারপরে কি হয়? পাস্ট টেন্স, পাস্ট টেন্স, এবং তারপরে যদি আপনি বলেন সেটা কি? ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে যে কোনো একটা বর্তমানের কাজ, তাই তো? পাস্ট হচ্ছে কোন একটা অতীতের কাজ, ফিউচার হচ্ছে যে কোনো একটা ভবিষ্যতের কাজ। এখন প্রত্যেকটা টেন্সকে আবার চারটি সাব ডিভিশনে ভাগ করা যায়: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, ইনডিফিনিট, তারপর আপনি যদি বলেন সেটা কি? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, তারপর আপনি যদি বলেন পারফেক্ট, এবং পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা সচরাচর স্টুডেন্টরা যখন টেন্স পড়ে সচরাচর শুরুই করে স্ট্রাকচার দিয়ে। আমরা না কি করব জানেন? স্ট্রাকচার দিয়ে শুরু করব না, আমরা আগে সেন্টেন্স পড়বো, তারপরে সে আঙ্গিকে স্ট্রাকচার আমরা নিজেরা বানানোর চেষ্টা করব। আমরা আগে সেন্টেন্স পড়বো, ইনডিফিনিটের বা প্রেজেন্ট টেন্সের বা পাস্ট টেন্সের বা ফিউচার টেন্সের, এদের আগে স্ট্রাকচার পড়বো, মানে এদের আগে সেন্টেন্স দেখবো, তারপরে সে আঙ্গিকে আমরা স্ট্রাকচার বানাবো। এবং আজকের টেন্সের পুরো ক্লাস আপনারা কি করবেন জানেন? আজকে টেন্সের পুরো ক্লাসে আপনারা ভাত খাবেন। মানে ভাত খাবেন বলতে কি, আই ট্রাইস দিয়ে সবকিছু করাবো। কারণটা কি জানেন? কারণ একটা টেন্সের একটা শব্দ যদি আপনি কয়েকভাবে দেখেন, আপনি পার্থক্যটা খুব সহজে ধরতে পারবেন, রাদার দ্যান কয়েকটা এক্সাম্পল যদি আমি কয়েকটা সেন্টেন্স দেই। সেক্ষেত্রে আই ট্রাইস সেন্টেন্সটাকে, আই ট্রাইস যে টেন্সটা আছে, আই ট্রাইস সেন্টেন্সটাকে আপনি কয়ভাবে কত কিছু করতে পারেন সেই কাজটা আমরা দেখে ফেলবো। ঠিক আছে, প্রথমেই আসি প্রেজেন্ট টেন্সে। যদি আমি বলি বর্তমান কালের সাধারণ কোনো ঘটনা, ইনডিফিনিট হচ্ছে কি? সাধারণ কোনো ঘটনা। সেটা হতে পারে বর্তমান কালের, হতে পারে অতীতকালের, হতে পারে ভবিষ্যৎকালের, অর্থাৎ সাধারণ ঘটনা বোঝাতেই ইনডেফিনিট কথাটা ব্যবহৃত হয়, সাধারণ ঘটনা। তাহলে বর্তমান কালে সাধারণ ঘটনা হতে পারে, অতীতকালে সাধারণ ঘটনা হতে পারে, এমনকি ভবিষ্যৎকালেরও সাধারণ ঘটনা হতে পারে। তাহলে ইনডেফিনিট টেন্সটা সবসময় কি বোঝায়? কোনো একটা সাধারণ ঘটনা বোঝানোর ক্ষেত্রে। তাহলে যদি আমরা বলি ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ফর এক্সাম্পল আপনি ভাত খান, আপনি স্কুলে যান, আপনি কলেজে যান, আপনি ইউনিভার্সিটিতে যান, যাই বলেন না কেন, অতীতকালের বর্তমানকালের কোন একটা সাধারণ ঘটনা আপনি বোঝাতে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমি যদি বলি আই ইট রাইস, আই ইট রাইস, আপনি ভাত খাচ্ছেন, বর্তমান কালের যে কোনো একটা সাধারণ ঘটনা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটাকে সিমিলারলি আপনি যদি বলেন পাস্ট ইনডিফিনিট টেন্সে, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই অ্যাট রাইস, আপনি পাস্ট টেন্সে ভাত খেয়েছিলেন, এটা বোঝানো হয়েছে যে আই অ্যাট রাইস। এবং ফিউচার টেন্সে যদি আপনি বলেন সেটা কি? আই উইল ইট রাইস বা আই শ্যাল ইট রাইস, আই শ্যাল অথবা উইল দুটোই হয়, ইট রাইস। এখন আপনি বলবেন যে স্যার শ্যাল অথবা উইল দুটোই হয়। হ্যাঁ, প্রাচীন ইংলিশ গ্রামারে সচরাচর দেখা যেত যে আই এর সাথে সচরাচর শ্যাল বসতো,
কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে আয়ের সাথে সবসময় উইল বসে। মডার্ন ইংলিশ গ্রামারে আয়ের সাথে শ্যাল কখনো বসে না। আয়ের সাথে সব সময় মডার্ন ইংলিশ গ্রামারে কি বসে? উইল বসে। তাই তো, আয়ের সাথে সবসময় উইল বসে। এবং মানে সরি, মডার্ন ইংলিশ গ্রামারে সবসময় উইল বসতে পারে, কিন্তু প্রাচীন ইংলিশ গ্রামারে আয়ের সাথে শ্যাল বসতো। সেক্ষেত্রে আই শ্যাল ইট রাইস অথবা উইল ইট রাইস, এটা হয়ে যাচ্ছে ফিউচার টেন্স। এবং এই জায়গায় যদি আমরা স্ট্রাকচার করতে যাই, এবার চলেন তো একটু নতুন পেজে। এই পেজটা এভাবেই রাখবেন, যে পেজটা আপনারা লিখলেন সেই পেজটা এভাবেই রাখবেন। এবং এরপরে যদি একটু যাই নতুন পেজে, এমন কালার আসলো কেন? আচ্ছা, একটু সময় দিবেন আমাকে, কালারটা আসলে বোর্ডটা হ্যাং করার কারণে সবকিছু এলোট পালট হয়ে গেছে। একটু আসুন, একটু সময় দিবেন আমাদেরকে। বোর্ডের পেজটা আমি একটু কালার ঠিক করছি। ওই পেজের কালারটা দেখেন তো, ওই যে সবুজ কালার হয়ে আছে, এটাকে সাদা করে দেন। হ্যাঁ, অফকোর্স। বুঝছেন, সবগুলো আসবে এখন সাদা। এই আপনি কি কেটে দিয়েছেন নাকি আগেরটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে যদি আমরা বলি, আচ্ছা ওনারা দেখতে পাচ্ছি না মনে হয়। তাহলে যদি আমরা বলি যে স্ট্রাকচার যদি আমরা লিখে নিই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হতে পারে? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কি করেছিলাম? সাবজেক্ট দিয়েছিলাম প্রথমে, প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম দিয়েছি, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, তাই তো? তারপরে যদি আমরা বলি পাস্ট ইনডিফিনিট টেন্সে, সেটা কি করেছিলাম? প্রেজেন্ট ফর্ম ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে কি করেছিলাম? সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কি করেছি? সাবজেক্ট দিয়েছি প্রথমে, প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম দিয়েছি, প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়েছি, প্লাস অবজেক্ট দিয়েছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই তো? এবং আমরা যদি বলি ফিউচার ইনডিফিনিট টেন্সে কি করেছি? আমরা যদি বলি ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট, সেক্ষেত্রে আমরা প্রথমে কি করেছি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে শ্যালটা সচরাচর ফার্স্ট পার্সনের সাথে যায়, উইলটা যায় সেকেন্ড অর থার্ড পার্সনের সাথে, তাই তো? তাহলে যে কোনো একটা সেন্টেন্স আপনি যদি ফিউচার ইনডিফিনিট বলেন, মানে ভবিষ্যৎকালের কোনো একটা সাধারণ ঘটনা বোঝাতে যদি ব্যবহার করেন, তাহলে সাবজেক্টের পরে শ্যাল উইল বসিয়ে, কি বলে যে পার্সন অনুযায়ী শ্যাল উইল বসিয়ে তারপর আপনি কাজটা করতে পারেন। সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, সেকেন্ড অর থার্ড পার্সনের ক্ষেত্রে সেটা হয়ে যায় উইল। এরপরে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা তো। তারপর পাস্ট ইনডিফিনিট যদি বলি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই জাতীয় কাজগুলো হয়ে থাকে এক একটা টেন্সে। তারপরে যদি বলি সেটা হচ্ছে কি, আরো যে টেন্স আছে সেটা যদি বলি, সেটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স গেল, ফিউচার টেন্স গেল এবং প্রেজেন্ট টেন্স গেল। এবার যদি আমরা বলি ইনডিফিনিটের পরে আছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? যে কোনো একটা কাজ যখন চলমান বোঝায়, যে কোনো একটা কাজ চলমান হতে পারে। সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান কালের কোন একটা চলমান ঘটনা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালের কোন একটা চলমান ঘটনা, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি ভবিষ্যৎকালে যে কোনো একটা কাজ চলমান হবে এমন বোঝাতে ব্যবহৃত হয়, তাই তো? তাহলে যদি আপনি বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, আপনি কি বলতে পারেন? আই অ্যাম ইটিং রাইস, আপনি বর্তমান কালে ভাত খাচ্ছেন। আমি যদি বলি আই অ্যাম ইটিং ইটিং রাইস, বর্তমান কালের একটা চলমান ঘটনা, বর্তমান কালে আপনি ভাত খাচ্ছেন। এবং পাস্ট কন্টিনিউয়াস আপনি যদি বলেন সেটা হচ্ছে কি আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। এবং আপনি ফিউচার কন্টিনিউয়াস যদি বলেন সেটা হচ্ছে আই উইল বি ইটিং রাইস, মানে ভবিষ্যৎকালে কোন একটা সময় আপনি ভাত খেতে থাকবেন এমন বোঝানো হচ্ছে। ভবিষ্যৎকালে যে কোনো একটা সময় একটা কাজ চলতে থাকবে,
এমন বোঝানো হলে সেটা হয়ে যায় কি, আই উইল বি ইটিং রাইস, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে একটা কি বলে ইয়ে টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালের কোনো একটা যে কোনো একটা চলমান ঘটনাকে বোঝানোর ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, তাই তো? তাহলে এদের যে স্ট্রাকচার, এদের স্ট্রাকচারে আমরা কি করতে পারি? আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো কি বলে সবগুলো ইনডিফিনিট যেমন করেছি সবগুলো কন্টিনিউয়াস এর স্ট্রাকচার যদি করি, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রে প্রথমে ছিল কি সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটাই তো ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই তো? এরপরে যদি বলি যে এর জায়গাটা আছে, এগুলো পারেন ষষ্ঠ শ্রেণী থেকে, তাহলে আজকের ক্লাসটা ওয়াসিম আপনার খুব একটা বেশি করার প্রয়োজন নাই, কারণ আজকের টেন্স এবং কন্ডিশনাল একেবারে ভেতর থেকে এই জিনিসগুলো অনেকে পারে না, এই জিনিসগুলো অনেকেই পারে না। তো আজকের মানে আপনি যারা অ্যাডভান্স আছেন তারা অবশ্যই ইয়ে করবেন, এই জিনিস আমার বিসিএস এর অনেক স্টুডেন্ট পারেন না। এবং এটা যদি না পারি, চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সামনে একটু পরে যখন গিয়ে দেখবেন যে এই প্রশ্নগুলোই চাকরি পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে আমি তো ধরে নিতে পারি না যে আপনি সবকিছু পারেন, তো সেই জন্য আমাকে একটু ভেতর থেকেই পড়াতে হয়। হ্যাঁ, তাহলে যদি বলি আমি সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সিমিলারলি আপনি যদি বলেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস সেটা হয়ে যায় কি, প্রথমে থাকে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার থাকে প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে যে কোনো একটা কাজ অতীতকালে চলছে, অতীতকালে যে কোনো একটা কাজ চলছে। পার্থক্যটা কি দেখেন তো, ওয়াজ ওয়্যার অ্যাম ইজ আর, এই হচ্ছে পার্থক্য, আর কিন্তু কোনো ভিজিবল কোনো পার্থক্য নাই, দেখতে পাচ্ছেন আর কোনো পার্থক্য কিন্তু নাই। একটা হচ্ছে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব বসে চলমান বোঝায়, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব বসে চলমান বোঝায়। এরপরে যদি আমরা বলি সেটা কি, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস আমি যদি বলি সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সেই জায়গাটা হয়ে যায় ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই তো? মানে যদি আপনি বলেন যে টেন্সের ক্লাসটা একটু দ্রুত করে নিব, কিভাবে নিব সেটা একটু বলবেন তো আমাকে মনির, কিভাবে নিব সেটা একটু বলবেন তো, হ্যান্ড রেজ করে একটু বলবেন কাইন্ডলি, আমি আসলে বুঝতে পারছি না কি বললেন। তার প্রতি ক্লাসে কিছু পণ্ডিত থাকে, ওদের কথা কান দিয়ে না, আপনি আপনার মতো পড়েন, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বললেন যে দ্রুত পড়াবো, সেটা কিভাবে পড়াবো মানে একটু বলবেন আমাকে প্লিজ কাইন্ডলি, আমাকে একটু শেখান আসলে কিভাবে পড়াতে হয়, সেটা আসলে আমার একটু শেখা প্রয়োজন আছে আমার কাছে মনে হচ্ছে। যেহেতু আপনারা আমাকে শেখাতে চেষ্টা করছেন, আমার কাছে মনে হচ্ছে যে একটু শেখালে আমার মনে হয় ভালো হয়। উড ইউ প্লিজ কাইন্ডলি টেল মি হাউ শুড আই টিচ ইউ? হ্যাঁ, আপনারা পারেন না সেটা আমি জানি, সেক্ষেত্রে যারা বলছেন আমি যদি বলি মনির খান এবং ওয়াসিম, আপনাদের যদি হ্যান্ড আমি দেখতে পাচ্ছি না, আমি কিন্তু কারোর হাত দেখতে পাচ্ছি না, আমাকে একটু বলেন তাহলে আমি আজকের ক্লাসটা তাহলে ক্যান্সেল করে দেই নাকি, আপনাদের তো দরকার নেই ক্লাসটা। আমাকে একটু বলেন, হয় আমাকে বলেন যে কিভাবে পড়াতে হবে, নয়তো আপনার যদি বলেন যে হ্যাঁ বলেন মিলন, বলুন একটু। জি স্যার, যেটা বলতে চাচ্ছিলাম, টেন্স যেহেতু আমরা একেবারে শুরু থেকে শুরু করেছি, হ্যাঁ। এটা স্যার অনেকেই পারবে আবার অনেকেই পারবে না। তো হুম। যেহেতু আমরা এখানে অনেকে ক্লাস করতেছি, দুই চার জনের কথায় আসলে যে একটু পারবে না সে তো একটু পারলোই একটু না। কোয়েশ্চেন যদি দেখি, আমরা একটু কোয়েশ্চেন যদি দেখি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা, প্রশ্নটা দেখেন যে নিচের কোনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? জি স্যার। প্রশ্ন, টেন্স অফ দ্য ভার্ব ইজ শি হ্যাজ ব্রোকেন দ্য পট, কোন টেন্স এটা? স্যার, স্যার একটু আমি আমার আই হ্যাভ কথাটা ডান শেষ মাই করি। ডিউটি, কোন টেন্স এটা? প্রেজেন্ট, যে যে কোনো আপনারা যখন প্রশ্ন দেখছেন দেখেন, আমরা কিছু কিছু জিনিস আছে কি যে আমি জিনিসটা আপনারা এতদিনে যদি না বোঝেন যে স্যার আসলে বুঝেই পড়ায়,
দেখেন, আমি আমার গভীরতা যদি দেখাতে চাই তাহলে আপনারা হয়তোবা গভীরতা আপনাদের কাছে আমি দেখানো খুব একটা বেশি উচিত হবে না। জি স্যার। তো জি সেজন্য স্যার। আমি জিনিসটা বুঝেই পড়াচ্ছি। দেখেন, আমার ক্লাসের মধ্যে 100 স্টুডেন্ট থাকে বা 1000 স্টুডেন্ট থাকে, ইনফ্যাক্ট আমার ক্লাসের মধ্যে কিন্তু হাজার হাজার স্টুডেন্টও থাকে। আমি আপনাদের মতো 6 থেকে 7 হাজার স্টুডেন্ট নিয়ে একসাথেও ক্লাস করিয়েছি। তো 6 থেকে 7 হাজার স্টুডেন্ট একসাথে যখন ক্লাস করে নিয়েছি, আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ দোজ 6 to 7,000 পিপল। আমার একজনের সাইকোলজি নিয়ে খুব একটা বেশি ইয়ে হবে না, হ্যাঁ। তো জি সেই স্যার, জন্য আপনি কন্ডিশনাল। আপ- জি, আপনি বলুন। স্যার আপনার মতো পড়াইয়ে যান, এখানে দুই একজন অ্যাডভান্স থাকতেই পারে, না, এজন্য যে অ্যাডভান্স তো সবাই অবশ্যই সাফারার থাকবে, হবে। আমরা তো তাদেরকে রিচ হ্যাঁ, করব, তাদেরকে তো আমরা রিচ যেমন এর করব। আগে স্যার পার্টস অফ স্পিচের ক্লাস ছিল, আমি পার্টস অফ স্পিচ A to Z এর আগে হ্যাঁ। কমপ্লিট করছি আপনার ক্লাসের আগে। হুম। তো হ্যাঁ, আমি তো বলি না যে আমি তো পার্টস অফ স্পিচ পারি। তো সেটাই আমি না। পারি, সেটা আবার রিভিশন দিলাম, সমস্যা হ্যাঁ, কি? সেটাই, মানে কিন্তু আমাকে যেমন এখন আমার কাছে মনে হচ্ছে যে আমাকে একটু শেখানোর চেষ্টা করা হচ্ছে, দিস ইজ নট রাইট। না না স্যার, ওইটা স্যার আপনি মাথায় নিয়েন না, দুই একজন হয়তো থাকতেই পারে, দু 200 জনে একজন 200 থাকতে জনকে। পারে বলতে মানে কিভাবে পড়ানোর কথা বলছে বা কিভাবে ইয়ে করার কথা বলছে, জাস্ট বি না না কি বলে, একটু হাম্বল, হ্যাঁ, মানে আমি না না যেভাবে স্যার, একটা পড়াচ্ছি। একটা স্যার একটা কথা বলছিল যে 200 জনের ভিতরে সে যে সব থেকে দুর্বল তাকে নিয়ে আমি চলি। এটা তো আমি আপনার স্যার আমারই কথা, এটা আমারই কথা, এটা হয়তো জি আপনি স্যার, আমার আপনি কথাই আপনার বলছেন। আপনার মতো চালাই যান, অনেকে পারতেই পারে। এগুলো হ্যাঁ। অ্যামিজার ওয়াজ হ্যাপাসার্ড এগুলো আমরাও স্যার পারি, কিন্তু হ্যাঁ। তারপরও আপনার কাছ থেকে নতুন ভাবে শিখলে কোনো সমস্যা নেই। হুম। না, এটা অবশ্যই ঠিক আছে, এটাই মানে যে জিনিসটা একটু, থ্যাংক ইউ মিলন, থ্যাংক ইউ ফর ইওর মানে কি বলে কোঅপারেশন। সেক্ষেত্রে একটু জাস্ট খেয়াল করে রাখবেন যে আমরা যেভাবে করছি, দেখেন আপনার একার ক্লাসটা কিন্তু 71 জন না। আপনার একার ক্লাসটা কিন্তু 71 জন না। আমি একজনের কমেন্ট যদি দেখতাম তাহলে হয়তো আমি মন খারাপ, মানে থাকে না, আমার হয়তো খুব একটা বেশি খারাপ লাগতো না, কিন্তু আমি যখন দেখছি যে 2-4 জন স্টুডেন্ট এই কথা বলছেন, 2 জন স্টুডেন্ট এই কথা বলছেন, ভাই, মানে যদি সত্য কথা বলতে চাই, আপনি কেন ক্লাসটা করছেন, মানে দরকার নাই তো আপনার টেন্স। আমি আমার হাজার হাজার ক্লাস আছে আমি করি নাই, যেগুলো আমি পারি নাই সেটা আমি করি নাই, আমার সময় নষ্ট হবে। তো আপনি পারেন সেটা বোঝাতে কি ক্লাসের করার প্রয়োজন আছে? আপনি তো এমনিতেই পারেন, তাই না? চাকরির পরীক্ষায় দেখাবেন, আপনি আপনি ক্লাসের মধ্যে দেখানোর কি আছে যে আপনি পারেন এই জিনিসটা? তো অন্য যারা আছে তাদেরকে শুধু শুধু ডিপ্রাইভ করবেন না, এই জিনিসটা আসলে খারাপ, হ্যাঁ। কারণ একটা ক্লাসে যখন আমি করছি, আমার ক্লাসে সব থেকে পেছনে আমি অনেক অনেক আছে এরকম স্টুডেন্ট, আমি জানি যে যারা তারা ওয়াজ যে পাস্ট টেন্সে তারা সেটা জানে না, এবং আমি যতটুকু লিখে দিচ্ছি ততটুকুই তারা জানে। এবং আলহামদুলিল্লাহ, আমি যতটুকু লিখে দিচ্ছি ততটুকু যদি জানেন, আপনি পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারবেন, ভালো করে করতে পারবেন। কিন্তু কিছু কিছু পণ্ডিত যদি আপনি মানে কিছু কিছু ভেতরে যদি আপনার জ্ঞান থাকে, সেই জায়গার মধ্যে আমি বলবো যে আপনি হয়তোবা নাও পারতে পারেন, কারণ আপনি একটু হয়তোবা বেশি বুঝে যাচ্ছেন। বেশি বোঝাটা সবসময় পড়ার ক্ষেত্রে ভালো হয় না কিন্তু। আমার আশেপাশে আমি দেখেছি বেশি বোঝা এমন অনেকে আছে যারা আসলে আনফরচুনেটলি কিছু দেখিনি আমি তাদেরকে, মানে আপনার তারা হয়তো বা কিছু করতে পারে নাই বেশি বোঝা। কারণ কিছু কিছু ক্ষেত্র আছে কি যে আমাদের একটু মানে পেশেন্স রাখতে হয়। তো সেজন্য যেহেতু আপনাদের সবার ক্লাস, যেহেতু সবাই একসাথে ক্লাস করাচ্ছি, সেজন্য একটু চেষ্টা করবেন। আর কন্ডিশনাল সেন্টেন্স, আমার টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স যদি আমি বলি যে আমার পড়াতে লাগবে আধা ঘন্টা, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়াতে লাগবে আমার 2 ঘন্টা। কিন্তু আমি যদি আপনাদের মতো করে পড়াই, আধা ঘন্টা আমার লাগবে, কিন্তু আলটিমেটলি আমার ক্লাসের মোস্ট অফ দ্য মেজরিটি অফ স্টুডেন্ট বুঝবে না। তো তো আমার দরকারটা কি? মেজরিটি অফ স্টুডেন্ট যেটা আমার কাছে না বুঝে, সেই সেই সময়টা আমার নিজের আমি নষ্ট করব কেন? যে আমি যদি কারোর ইমপ্রুভই না করতে পারি আমার কোনো স্টুডেন্টের, আমি কেন শুধু শুধু সময়টা নষ্ট করব? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। যে আমরা যখন একটা ক্লাস করছি, একটু যে আপনি পারেন সেটা আমি জানি, আপনি পারেন সেটা আমি জানি, অনেকেই আছেন পারেন। তো অনেকেই আছেন যেটা পারেন, ভাই। আমি যখন বিসিএস এর আপনার ভাইবা দিয়েছি, আমি যখন ক্লাস করেছি, এমন সিলি সিলি ব্যাপার আমি পারি। তো আমি যখন পারি, আমি জীবনে স্যারদের কাছে গিয়ে পড়ি নাই, যে আমি স্যারদের কাছে গিয়ে বলি নাই যে স্যার আমি তো এটা পারি। আরে ভাই, পারেন এটা হাস্যকর একটা জিনিস, আপনি পারেন এটা আমার কাছে বলার কি আছে? আমি তো সবাইকে শেখাচ্ছি, আপনি পারেন আপনি স্কিপ করেন। তো এই জিনিসটা পরীক্ষার মধ্যে দেখান, আপনি যে পারেন সেটা পরীক্ষার মধ্যে দেখান, ক্লাসে সবাইকে ডিস্টার্ব করে খুব একটা না দেখালেও চলবে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে যদি আমরা বলি যে এবারের ক্লাসটার মধ্যে যাই না, মন্তব্য করার ব্যাপারটা না ওয়াসিম, আপনি একা না, আরো একজন বলেছেন। এক্ষেত্রে মানে এই জাতীয় যে কথাগুলো আছে যে মানে সবকিছু মিলিয়ে আসলে একটু অবাকই লাগে যে আপনারা এই লেভেলে এসে যদি এই জিনিসটা খুব একটা না বোঝেন। কারণ আমার এই টেন্সের ক্লাসটা, আমার একটা পার্টস অফ স্পিচের ক্লাসের জন্য কতগুলো ব্যাচ তারা যে মানে মোটামুটি যুদ্ধ পরিমাণে করে যে আমার একটা টেন্সের ক্লাস যেন তাদেরকে আপলোড দেওয়া হয়, তাদের ব্যাচে শুধু আপলোড দেওয়া হয়, আমার ক্লাসও নেওয়ার জন্য না। আমার পার্টস অফ স্পিচের ক্লাসও ইনফ্যাক্ট এরকম হয় যে আপনার স্টুডেন্টরা অনেক রিকোয়েস্ট করে যে স্যারের পার্টস অফ স্পিচের ক্লাসটা শুধু আমাদের আপলোড দেয়া হোক।
তো কেন ভাই, মানে কারণ স্টুডেন্টের সাইকোলজি আমার বুঝতে হয়, তো আমি তো একেবারে জিরো থেকে শুরু করি, এবং জিরো থেকে শুরু করে হাইয়েস্ট লেভেলে যখন যাব তখন আপনাকে ডিঙিয়ে যাবে আমার স্টুডেন্ট, যে একেবারে আমার হাত ধরে শিখছে, যে একেবারে আমার হাত ধরে শিখছে, সে ক্লাসের পরে আপনার উপরে যাবে, সেটা একেবারে আমি বলে দিতে পারি যে আপনি যতটুকু জানেন তার ডাবল জানবে সে ক্লাসের পরে। তো সেজন্য শেখানোর খুব একটা চেষ্টা করবেন না, ঠিক আছে? আমি যখন শেখাচ্ছি জিনিসটা আমি নিশ্চয়ই জেনে বুঝেই শেখাচ্ছি। তো শেখানোর খুব একটা চেষ্টা না করলে আমার কাছে খুব একটা বেশি মনে হয় যে খারাপ হয় না আপনাদের জন্য। তাহলে যদি আমি বলি সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, আমি ইনফ্যাক্ট আমার বিসিএস এর স্টুডেন্টদেরকে ঠিক এভাবেই পড়াই, বিসিএস এর স্টুডেন্টদেরকে ঠিক এভাবেই পড়াই। যারা বিসিএস কোয়ালিফাই করেছেন, প্রিলি কোয়ালিফাই করেছেন, বা প্রিলি কোয়ালিফাই করেননি, প্রাইমারিতে কোয়ালিফাই করেছেন, 11 থেকে 20তমতে কোয়ালিফাই করেছেন, সবগুলো ব্যাচকে আমি এভাবেই পড়াই, একেবারে ভেঙে ভেঙে ভেতর থেকে টেন্স। আর টেন্স যদি না বুঝেন আপনি ইংরেজির কিছুই বুঝেন না। তো টেন্স, পার্টস অফ স্পিচ আমি যেভাবে পড়িয়েছি, আপনাদের নিয়েছি নাকি আমি জানি না, পার্টস অফ স্পিচ আমি যেভাবে পড়ে আপনার আর কোনো কনফিউশন থাকারই কথা না। তো সেজন্য একটু খেয়াল করবেন, হ্যাঁ। তাহলে যদি আমি বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে যদি থাকে শ্যাল বি প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হয়ে যায়, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালের যে কোনো একটা চলমান ঘটনা। আর হ্যাঁ, রিমেম্বার একটা জিনিস, আমি যদি ক্লাসটা ক্যান্সেল করে দেই আপনারা এই ক্লাসটা পাবেন না। মেজরিটি অফ স্টুডেন্টের কথা বলে আপনি যেভাবে আমাকে, মানে আপনারা দুই একজন যেভাবে আমাকে বলছেন, ইট ইট হার্টস মাই ডিগনিটি। সেক্ষেত্রে আমি যদি ইচ্ছা করি বা চিন্তা করি যে আপনাদের ক্লাসটা ক্যান্সেল করে দিব, কোনো আমার মানে থাকে না কিছু আমার যাবে আসবে না, কিন্তু আমার মেজরিটি অফ স্টুডেন্ট সাফার করবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আপনারা যখন আমাকে শেখানোর চেষ্টা করছেন, আমার আসলে আপনার ক্লাস নেওয়ার খুব একটা ভিতর থেকে ইচ্ছা ছিল না। বাট আমার মেজরিটি অফ স্টুডেন্ট যেহেতু আছে এই ক্লাসের মধ্যে, আমার অবশ্যই সেখানে আমার মানে অনিচ্ছা সত্ত্বেও আমার করতে হচ্ছে জিনিসটা। কারণ যে আমার মেজরিটি অফ স্টুডেন্ট তারা কিন্তু কোনো সমস্যা করে নাই, তারা কিন্তু কোনো ইয়ে করে নাই, তারা ঠিকই আমার ফ্লোতে যাচ্ছে, ঠিক আছে? এবং আমি তাদেরকে স্টুডেন্ট বলতেও পছন্দ করি না যারা শেখাতে চেষ্টা করে, শিখতে না, ঠিক আছে? এরপরে যদি যাই সেটা হচ্ছে কি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, একটা অতীতকালের মানে বর্তমান কোন একটা চলমান ঘটনাকে বোঝাচ্ছে। এরপরে যদি যাই যে পাস্ট, কি বলে পারফেক্ট টেন্স, পারফেক্ট জিনিসটা কি? পারফেক্ট হচ্ছে সবসময় অতীতের দিকে ধাক্কা দিবে। পারফেক্ট যে কথাটা আছে সেটা হচ্ছে অতীতের দিকে ধাক্কা দিবে। তো পারফেক্ট টেন্সটা সবসময় এমন একটা যে কাজ যেটা হচ্ছে আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, এমন বোঝায় সেটা প্রেজেন্টের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে কি হতে পারে? একটা কাজ অনেক আগে শুরু হয়েছিল, একটা কাজ অনেক আগে শুরু হয়েছিল এবং সেই কাজটা মানে কি বলে অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটা সবার আগে হয়েছে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে যদি আপনি বলেন আচ্ছা না, কয়েকজনের জন্য না, আমি আসলে সহজে মানে স্টুডেন্টদের জন্য ইয়ে করি না, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে যদি আপনি না বোঝেন যে স্টুডেন্ট, বিং এ স্টুডেন্ট, হোয়াট ডাজ এ স্টুডেন্ট মিন, বিং এ স্টুডেন্ট, হোয়াট ডাজ এ স্টুডেন্ট মিন, এই জিনিসটা যদি আপনারা না বোঝেন যে আমি যা শেখাচ্ছি আমি কেন শেখাচ্ছি, আই নো ভেরি ওয়েল ভাই, আপনার থেকে আপনি এই জিনিসটা একবার দেখছেন, আমি এই জিনিসটা 1000 বার মানুষকে পড়িয়ে এসেছি, আমি জানি কেন পড়াচ্ছি আমি। I'm not a stupid. I'm not here for doing some stupid stuffs, তাই না? আমি এখানে পড়াচ্ছি, আমি জানি কেন আমি পড়াচ্ছি, আপনার জন্য, আপনার সাথে আমি এখানে কি মানে ইয়ে মজা করতে আসছি? তো মানে একটু সময় দিবেন, আমার প্রত্যেকটা সময়ের খুবই ভ্যালু ভ্যালু আছে। তো একটু চেষ্টা করবেন যে আমরা কিন্তু এখানে স্টুপিড সামথিং করতে আসছি না, যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটাই আমরা পড়তে আসছি। যদি আপনার ভালো না লাগে আপনি স্কিপ করতে পারবেন, ঠিক আছে, একটু স্কিপ করে যাবেন। আর আপনি পারেন সেটা জানাতে ক্লাস না, সেটা জানাতে পরীক্ষা, এটা পরীক্ষা দিয়ে আপনি জানান, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে যদি আমরা বলি পারফেক্ট টেন্সটা কি, পারফেক্ট হচ্ছে কোনো কিছু যখন আগে বা চলমান বোঝায়, তাই তো? তাহলে কোনো কিছু যখন অতীতকালের চলমান, মানে কোনো কিছু যখন আগে নিয়ে যায়, কোনো কিছু যখন আগে নিয়ে যায় সেই জিনিসটা হয়ে যায় পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কি? কোনো একটা কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনো সেই কাজটা চলছে, এমন কাজটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল আপনি যদি বলেন আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, আপনি আপনার কাজটা শেষ করেছেন, তো কাজটা যে শেষ করেছেন সেই যে ইয়েটা আছে, কাজটা যে শেষ করেছেন সেই সেন্সেশনটা কিন্তু আপনার মধ্যে এখনো আছে। সেক্ষেত্রে যে কোনো একটা কাজ যে শেষ করেছেন সেই ফলটা আপনার মধ্যে যেহেতু এখনো আছে, সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। পাস্ট পারফেক্ট টেন্স যদি আপনি বলেন অতীতকালের দুটো কাজের মধ্যে যে কাজটা সবার আগে হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে যদি আপনারা বলেন এখানে একটা সেন্টেন্স যদি লিখি যে আই হ্যাভ ইটেন রাইস, রাইস দিয়ে যেহেতু লিখছিলাম আই হ্যাভ ইটেন রাইস, সেটা হয়ে যাচ্ছে কি দেখেন তো, হ্যাভ এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ মানে কি একটা কাজ আপনি আগে শেষ করেছেন, তার ফল এখনো আছে, এই জিনিসটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আপনি যদি বলেন পাস্ট পারফেক্ট টেন্স, সেটা হচ্ছে অতীতকালের দুটো কাজের মধ্যে, আই হ্যাড ইটেন
রাইস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যে অতীতকালের দুটো কাজের মধ্যে যে কাজটি সবার আগে হয়েছে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে অতীতকালের দুটো কাজের মধ্যে যে কাজটি সবার আগে হয়েছে সেই কাজটা একটু বোঝা দরকার, এবং এই পাস্ট পারফেক্টের কনসেপ্ট আপনাকে ইংরেজিতে যে কত অ্যাডভান্স করবে। ন্যারেশন আপনাকে শুধু আমি একটা কথা বলে দিব, আপনি ন্যারেশন পুরোটা বুঝে যাবেন এই টেন্সটা ভালো করে বুঝলে। এই টেন্সটা এতটাই গুরুত্বপূর্ণ, মুখস্থ না করে যদি আপনি বেসিকটা বোঝেন, এই ন্যারেশন একটা কথায়, ভয়েস একটা কথা আপনি বুঝে যাবেন, জাস্ট আপনি যদি বুঝেন এই জায়গাটা। তাহলে পাস্ট পারফেক্টটা আগে বুঝেন, এটা গুরুত্বপূর্ণ বোঝা। পাস্ট পারফেক্টটা হচ্ছে, পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতের অতীত বলা হয়, অতীতের অতীত। পাস্ট পারফেক্ট বলা হয় অতীতের অতীত কোনো কিছুকে। সেক্ষেত্রে আপনি যদি বলেন অতীতের অতীত, এই অতীতের অতীত কথাটা আপনার কাছে না কঠিন মনে হতে পারে, যে অতীতের অতীত আসলে কি কথাটা, অতীতের অতীত কেমন। তো অতীতের অতীত কথাটা আসলে আপনার কাছে কঠিন মনে হলেও এটা যদি আপনি বাস্তবে ভেঙে দেখেন জিনিসটা সহজ। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন আজ, আজ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আজকের আগের দিন আপনি যদি বলেন গতকাল, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং গতকালকেরও আগের দিন যদি আপনি বলেন সেটা হচ্ছে গত পরশু, সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আজকের আগের দিন হচ্ছে গতকাল, পাস্ট ইনডেফিনিট টেন্স। গতকালের আগের দিন হচ্ছে গত পরশু, সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে অতীতের অতীত কথাটা এবার বুঝতে পেরেছেন, যে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা সবার আগে সম্পন্ন হয় সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি সবার আগে সম্পন্ন হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট টেন্স, সরি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে অতীতের সাধারণ অতীত হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতের অতীত। তাই তো? আসেন এবার একটু দেখি এই জায়গাটা কেন বললাম এত ডিটেইলে। এই জায়গায় একটা নিয়ম চলে আসবে, সেটা কি বিফোর এবং আফটার। বিফোর এবং আফটার, এবং এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে বিফোর এবং আফটার। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন অতীতকালের দুটো কাজ, অতীতের দুটো কাজের মধ্যে তো যে কাজটা সবার আগে হয় সেটা হয় বিফোর, এবং যে কাজটা সবার পরে হয় সেটা হয়ে যায় কি, মানে কি বলে যে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যদি আপনি বলেন বিফোরের, মানে এটার যে নিয়মটা আছে সেই নিয়মটা থেকে সচরাচর প্রচন্ড পরিমাণে প্রশ্ন আসে। যদি আপনি বলেন বিফোরের পূর্বে হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স, এবং আফটারের পরে হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স, এবং বিফোরের পরে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং আফটারের পূর্বে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট টেন্স। বিফোরের পর পূর্বে হয়ে যায় পাস্ট পারফেক্ট, আফটারের পরে হয়ে যায় পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট, আফটারের পূর্বে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। তাহলে এই জায়গাটা যদি একটু খেয়াল করে দেখি মানেটা কি, বিফোর আর আফটার কখন একটা সেন্টেন্সে বসে, সেই বিফোর এবং আফটার যখন একটা সেন্টেন্সে বসে, সেই বিফোর এবং আফটার কথাটা সাধারণত একটা কাজ আর একটা কাজের আগে হয়েছে এমন বোঝানোর ক্ষেত্রে, একটা কাজ আর একটা কাজের পরে হয়েছে এমন বোঝানোর ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই রিলেশনটা পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিটের হয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার যদি দেখে ফেলি, স্ট্রাকচারের মধ্যে আমরা কি করব, যে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, এটা পাস্ট পারফেক্টের, তার মানে কি এটা আগে খেয়েছিলাম, অতীতেরও আগে খেয়েছিলাম, গতকালকেরও আগে খেয়েছিলাম, মানে সব থেকে আগে যে কাজটা। তাহলে আপনি যদি এখানে বলেন যে একটা অংশ পাস্ট পারফেক্ট একটা অংশ পাস্ট ইনডিফিনিটে হলে, ফর এক্সাম্পল আমি যদি বলি আই, এই জাতীয় সেন্টেন্স গুলোতে কি হয় জানেন, এই জাতীয় কোয়েশ্চেনে মানে এই জাতীয় যে নিয়মগুলো আছে এই সেন্টেন্সে সবসময় স্টুডেন্টরা কি করে, সচরাচর রোগীকে মেরে ফেলতে পছন্দ করে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তাই না? রোগীকে মেরে ফেলার একটা মানে ইয়ে করে। এরপরে আবার আরেক সময় আরেকটা কি করে, যে ট্রেন ট্রেন মিস করার একটা তাগিদ করে, যে দ্য দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। এই জাতীয় কাজগুলো কিন্তু করে থাকে। কিন্তু এই জাতীয় কাজগুলো সচরাচর কিন্তু মানে নেগেটিভটা নাই দেই না, আমি একটু ক্রিয়েটিভ হই, একটু চিন্তা করি এই জায়গার মধ্যে। আমি যদি বলি আই হ্যাড রিটেন a letter before
she came, একটা অংশ যদি হয়ে যায় past perfect, I had written a letter before she came, একটা অংশ যদি হয়ে যায় past perfect, একটা অংশ যদি হয়ে যায় past perfect, বিফোর এর পূর্বের অংশটা past perfect, বিফোর এর পরের অংশটা past indefinite tense, এবং এটা হচ্ছে একটা নিয়ম যেটা past perfect এর সাথে past indefinite এর রিলেশনটা। তাহলে আপনি যদি বলেন যে বিফোর এর পূর্বে past perfect এবং আফটার এর পরে past perfect, এবং বিফোর এর পরে past indefinite, আফটার এর পরে, আফটার এর পূর্বে হচ্ছে past indefinite, তাহলে এটাকে যদি মনে রাখতে চাই, বিফোর অর্থ কি? পূর্বে না? বিফোর অর্থ হচ্ছে পূর্বে, বিফোর এর পূর্বে past perfect, আফটার অর্থ কি? পরে, আফটার এর পরে past perfect। তাহলে দেখেন তো জিনিসটা, যে পাস্ট পারফেক্টে কি থাকে? পাস্ট পারফেক্টে সাধারণত কি থাকে? হ্যাড, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আর পাস্ট ইনফিনিটে কি থাকে? ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ইনফিনিটে কি থাকে? ভার্বের পাস্ট ফর্ম, তাই তো? তার মানে বিফোর এবং আফটারের যে নিয়মটা আছে, এখান থেকে কিন্তু সচরাচর প্রশ্ন আসে। তাহলে এরকম দু একটা সেন্টেন্স বানান তো আমাকে এই স্ট্রাকচারে। একটা অংশ পাস্ট পারফেক্ট হবে বিফোর এর পূর্বে, যেটার অর্থ পূর্বে, সেটার পূর্বে পাস্ট পারফেক্ট হবে, যেটা অর্থ পরে, সেটার পরে পাস্ট পারফেক্ট হবে। এবং এটা দিয়ে দু একটা সেন্টেন্সের স্ট্রাকচার একটু বানিয়ে দেন তো আমাকে, দেখি কে পারেন। খুব জলদি, খুব জলদি করতে হবে নিয়মটা। কমেন্টও করতে পারেন, আমার সাথে হ্যান্ড রেজ করেও বলতে পারেন। এখনো হয়নি? আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, হ্যাঁ হয়, সুন্দর। আই হ্যাড রিড দ্য বুক বিফোর হি কেম, হ্যাঁ হয়। তাহলে বিফোর এবং আফটারের যে নিয়মটা আছে, সেই নিয়মটা থেকে সচরাচর প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, সাধারণত এই বিফোর এবং আফটারের যে নিয়মটা আছে সেটা থেকে সচরাচর প্রশ্ন এসে থাকে, এবং এই জায়গাটা থেকে খুবই ইয়ে হবে আর কি, মানে এই জায়গাটা যদি আপনারা বোঝেন সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওকে, ভেরি গুড। তাহলে অনেকেই সেন্টেন্স বানাতে পারছেন তার মানে। গুড, ভেরি গুড। তাহলে বিফোর আফটারের নিয়ম এবং বিফোর আফটারের সাথে দ্য ট্রেন হ্যাড হি কেম হিয়ার বিফোর, আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকেই বুঝতে পারছেন। এখন আরো একটা নিয়ম আছে বিফোর আফটারের, সেটা কি জানেন? সেটা হচ্ছে বিফোরের পূর্বে যদি ফিউচার পারফেক্ট হয়, তাহলে বিফোরের পরে হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। এবং আফটার, আফটার এর পরে যদি হয় ফিউচার পারফেক্ট, তাহলে আফটার এর পূর্বে হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বিফোর এবং আফটারের যে নিয়মটা আছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বিফোর এবং আফটারের, বিফোরের পূর্বে হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এবং বিফোরের পরে হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই জায়গাটা একটু যদি দেখি, ধরেন বলা হচ্ছে যে আই শ্যাল হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ, বা আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, রাইসটাই দেই, রাইস বিফোর মাদার কামস। তাহলে এই শ্যাল হ্যাভ এর একটা অংশ যদি হয়ে যায় ফিউচার পারফেক্ট, অপর অংশ হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বিফোর এবং আফটার দিয়ে আমরা যে সেন্টেন্স, এটা এটা আসলে কোন ধরনের সেন্টেন্স জানেন? ওই যে আম্মু আসার আগে আমরা এটা করে ফেলবো চল,
থাকে না অনেক সময় আমরা দুষ্টুমি করে বলতাম না ছোটবেলায়, যে আমার ছোট ভাইকে বা বড় ভাইকে যখন আমরা বলতাম যে আম্মু আসার আগে চল আজকে এই কাজটা করে ফেলি, সেক্ষেত্রে যখন আপনারা বলছেন যে এই যে আই শ্যাল হ্যাভ, কি বলে, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বা আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক, মানে আম্মু আসার আগে বা আব্বু আসার আগে এই কাজটা আমি এভাবে চল করে ফেলি। সেক্ষেত্রে এই জাতীয় কথাগুলো যখন একটা সেন্টেন্সে থাকে, বিফোর এর পূর্বে হয়ে যায় ফিউচার পারফেক্ট, বিফোর এর পরে হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই জায়গাটা যদি মনে রাখতে হয়, এবং ঠিক আগের মতোই, বিফোর অর্থ কি? বিফোর অর্থ হচ্ছে আফটার, অর্থ কি পরে, আফটারের পরে হয়ে যাচ্ছে ফিউচার পারফেক্ট। বিফোর অর্থ কি পূর্বে, বিফোরের পূর্বে হয়ে যাচ্ছে ফিউচার পারফেক্ট, তাই তো? এবং এই জায়গায় যদি মনে রাখতে চাই, সেটা মনে রাখতে পারি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে, প্রেজেন্ট ইনডিফিনিট এর সাথে ফিউচার পারফেক্টের ভাব, ফিউচার পারফেক্ট ইকুয়াল টু ভালোবাসা। প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে ফিউচার পারফেক্টের একটা ভালোবাসা, মানে তারা সবসময় একসাথে থাকবে সেন্টেন্সে, বিফোর আফটার দিয়ে তারা একসাথে থাকবে। আবার আপনি যদি সেন্টেন্সে একটা অংশে দেখেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের সাথে আরেকটা অংশ কি, পাস্ট পারফেক্টের ভাব, পাস্ট পারফেক্টের ভাব আছে, পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট পারফেক্টের ভাব আছে। তাহলে বিফোর আফটারের যে জায়গাটা আছে, বিফোর আফটারের জায়গায় প্রেজেন্ট পারফেক্টের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট পারফেক্ট, এদের হচ্ছে সম্পর্ক। এটা গেল একটা জিনিস। তাহলে এই জায়গাটা এবং কতটুকু ভেতরে যে গিয়েছে এখনো, মানে যারা প্রথম দিকে অধৈর্য হয়ে গিয়েছিলেন তারা হয়তোবা এখন বুঝতে পারবেন যে আমার প্ল্যানটা কি ছিল। আস্তে আস্তে যখন একটা টেন্স ধরছি, সেই টেন্স ধরে ধরে কিন্তু এখান থেকে অনেকটুকু ডিপে যাচ্ছি আমরা। তো সেজন্য মানে সব সময় জাজ করার চেষ্টা করবেন না যে স্যার কি কোনটা করাচ্ছে বা কি করাচ্ছে। স্যারের নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে আপনাকে নিয়ে কোনো একটা জায়গায় যে যাবে, সেই জায়গায় যাওয়ার আগে আপনাকে তো বেসিকটা আপনার ক্লিয়ার করতে হবে, এবং দেখবেন আপনি কতটা সহজে জিনিসটা করতে পারেন এরপরে যখন কোয়েশ্চেন দেখবেন। তাহলে আমরা কতটুকু করেছিলাম যখন আমরা স্ট্রাকচার করছিলাম, আই হ্যাড ইটেন রাইস, আপনি পাস্ট পারফেক্টের কথা, তাহলে হ্যাড পাস্ট পারফেক্ট ক্লিয়ার? সবার কাছে একটু কমেন্ট করবেন তো পাস্ট পারফেক্ট, যে অতীতের অতীত, গত পরশু দিনের কাহিনীটা, এটা কি ক্লিয়ার নাকি? একটু কমেন্ট করেন তো পাস্ট পারফেক্টটা। ওকে, ভেরি গুড। তাহলে পাস্ট পারফেক্টের কাজটা যদি ক্লিয়ার হয়, তাহলে এরপরে যদি যে আমরা ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট মানে কি? ভবিষ্যতে, ওই যে আম্মু আসার আগে আমি কাজটা করে ফেলবো, ভবিষ্যতে কোনো একটা সময়ের আগে একটা কাজ করে ফেলা। এবং এটা কিন্তু আমি এই পাস্ট পারফেক্টের পরেই কিন্তু ফিউচার পারফেক্টটা দেখাইনি। দেখাইনি কেন? কারণ আমি বিফোর আফটার দেখিয়ে তারপর এটা দেখাবো, আপনার জন্য বোঝাতে সহজ হবে। আজকে আপনাদেরকে টেকনিক আমি দেখাবো, আপনাদেরকে আমার যে পড়ার যে যাবতীয় যে জায়গাগুলো আছে, আমি যে রিসার্চ করে তারপর আপনাদেরকে পড়াই, সেটা একটু আপনাদের কাছে দেখাই আমি।